যে এই যে রাজনীতিবিদদের ক্লায়েন্টেলিজম বিশ্ববিদ্যালয় পর্যন্ত যখন পৌঁছায়, তখন শিক্ষকরা শিক্ষক হওয়ার চাইতে রাজনীতিবিদ বেশি হয়ে যান। এবং ওই রাজনীতি কিন্তু মানে আমি বলি এটা রাজনীতি চাইতে হচ্ছে এটা আসলে আকাঙ্ক্ষা নীতি। মানে সবার এক একটা আকাঙ্ক্ষা থাকে, যার জন্য এক ধরনের পার্টিজান অ্যাপ্রোচের মধ্য দিয়ে কিংবা পার্টির সাথে নিজেকে অ্যাফিলিয়েট করার মধ্য দিয়ে ওনার ব্যক্তিগত আকাঙ্ক্ষাটা আসলে পূরণ করতে চান। সেই অ্যাফিলিয়েশনের মধ্যে যদি উনি বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন ঘটাতে চাইতেন, তাহলে একরকম ছিল। আর রাজনৈতিক দলগুলোর সংকটের জায়গা হচ্ছে যে আমাদের বাংলাদেশের একেবারে আপনি যদি মানে অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট থেকে এখন পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো সবসময় মুখ্য ভূমিকা পালন করেছে। যার জন্য রাজনীতিবিদেরা যখন ক্ষমতাসীন হন, তাদের একটা টেনশন কাজ করে সবসময় যে বিশ্ববিদ্যালয়ে যদি আন্দোলন শুরু হয় তাহলে তো আমরা ক্ষমতায় থাকতে পারবো না। যার জন্য ক্ষমতাসীন হয়ে প্রথমেই বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এখন এই ধরনের নিয়ন্ত্রণ থেকে যদি বিযুক্ত করা যেত বিশ্ববিদ্যালয়গুলোকে, তাহলে বিশ্ববিদ্যালয়ের চেহারা পাল্টাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। যার ফলে সেটার প্রভাব, এটার উল্টোটা হয় বলে সেটার প্রভাবটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরে না, পড়ে। নিশ্চয়ই আপনি যেটি বললেন এটা আমার মনে হয় যে শিক্ষক রাজনীতি একটা ভয়াবহ পরিস্থিতি। নিশ্চয়ই আমরা তো ছাত্র রাজনীতি নিয়ে কথা বলি, শিক্ষক রাজনীতি নিয়ে কথা বলি না। আমি সেই জায়গাটাতে আসতে চাচ্ছি যে এই আপনার এই বক্তব্যের সঙ্গে বোধ করি মানে খুব দ্বিমত করার সুযোগ নেই যে রাজনীতি একটা বড় সমস্যা। এবং আপনি দেখেন যে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গ্রাম থেকে একটা স্টুডেন্ট যার ঢাকা শহরে থাকার জায়গা নেই, তিনি হয়তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে থাকবেন, সেখানেও রাজনৈতিক ধারাবাহিকতায় তাকে একটা সিট নিতে হয়। এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক পদগুলো রয়েছে সেখানে রাজনীতির একটা প্রভাব রয়েছে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রয়েছে। এই যে পুরো রাজনীতিকরণটা একটা বিশ্ববিদ্যালয়, যেখানে আমরা বারবার একটি অধ্যাদেশের কথা বলি, 70-এর দশকের শুরুতে যে অধ্যাদেশটি হয়েছিল, তো সেখানে স্বায়ত্তশাসন এবং এই যে রাজনীতিকরণের যে একটা মুখোমুখি অবস্থান, সেই জায়গাটি থেকে মুক্তির কি কোনো পথ জানা আছে আপনার? বা মানে এটা থেকে বেরিয়ে আসার সুযোগটা কোথায়? আমরা তো সমস্যাটা চিহ্নিত করলাম। বেরিয়ে আসা তো মানে যেহেতু সমস্যা আছে সেটা সমাধান আছে। সমস্যা আছে বলে তার সমাধানহীন সেরকমটা মনে হয় না। গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা যে বলছি আমাদের যে 1973 অর্ডারের মধ্য দিয়ে তো আমাদের 4টা বিশ্ববিদ্যালয় হয়েছে। এখানে আসলে স্বায়ত্তশাসনের কথা বললেও এই অর্ডারটার এমন কিছু প্রভিশন আছে যেটাকে স্বায়ত্তশাসনের পরিবর্তে এটাকে কিন্তু আয়ত্তশাসনে পরিণত করেছে। যেমন একটা প্রভিশন আছে, দিনের শেষে মাননীয় উপাচার্যরা কোনো সিদ্ধান্ত যদি পরিবর্তন করতে চান, যেটা সিনেট কিংবা সিন্ডিকেটে কিংবা একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তটা নেওয়া, সেই সিদ্ধান্ত বিশেষ প্রয়োজনে হচ্ছে ভিসিরা পরিবর্তন করতে পারেন। এই ধরনের যখন প্রভিশন থাকে তখন কিন্তু স্বায়ত্তশাসন থাকে না। এবং বিশেষ করে রাষ্ট্রের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্কটা কি হবে, এটা তো রাষ্ট্রকে কিংবা যারা সরকার ব্যবস্থায় থাকছেন তাদেরই নির্ধারণ করতে হবে। তারা কি সরকারি নিয়ন্ত্রণ থেকে বিশ্ববিদ্যালয়কে বিযুক্ত করবেন কিনা। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি কিংবা ওই যে একটা ভীতি যে বিশ্ববিদ্যালয়গুলোকে যদি আমরা নিয়ন্ত্রণে না থাকতে পারি তাহলে আমাদের ক্ষমতায় থাকাটা খুব কঠিন হয়ে যাবে। ওই ভীতি থেকেই কিন্তু সরকার এই আচরণটা করে। যার ফলে আমার কাছে অন্তত মনে হয় যে সবার আগে জাতীয় পর্যায়ে একটা কনসেনসাস তৈরি করা খুব জরুরি, যে আসলে সরকারের সাথে বিশ্ববিদ্যালয়ের কি সম্পর্ক হবে। সেই জায়গায় একটা কনসেনসাস তৈরি করার পরে আপনার যদি মনে হয় তার উপর ভিত্তি করে আপনি 1973-এর অধ্যাদেশের সংস্কার করবেন এবং সত্যিকারের স্বায়ত্তশাসন, অর্থনৈতিক স্বায়ত্তশাসন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বায়ত্তশাসন সেটা আপনি নিশ্চিত করতে চান, সেই ক্ষেত্রে আসলে এইটা আসতে হবে একেবারে রাজনৈতিক পর্যায় থেকে রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তন না আসে তাহলে খুব সহজে আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসলে এই পরিবর্তনটা আনতে পারবো না। সরকার থেকে বিশ্ববিদ্যালয়কে বিযুক্ত করতে পারবো না, যতই আমরা স্বায়ত্তশাসন বলি না কেন। দিনের শেষে এটা আয়ত্তশাসন